অর্থাৎ আমাদের এন্টায়ার স্পেসের মধ্যে আমরা যে টোটাল যে এনকোড করেছিলাম, এনকোডিং এর একটা ওয়ান অফ দ্য মেন ফ্যাক্টরস হিসেবে কাজ করা হচ্ছে ইমোশন। ইমোশন বলতে আমরা বেসিক্যালি কি বুঝি? একটা সিম্পল ডেফিনেশন বেসিক্যালি যদি আমরা আসি, সিনথেসিস অফ সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স, এক্সপ্রেসিভ বিহেভিয়ার, নিউরোকেমিক্যাল অ্যাক্টিভিটি। এটা একদমই একটা ওয়েবসাইট ডিকশনারি থেকে নেওয়া। এটা নিয়ে আমরা এক্সপ্লেনেশনের কোনো দরকার আছে। আরেকটা হচ্ছে রেসপন্স টু দ্য স্টিমুলাই দ্যাট ইনভলভস ক্যারেক্টারিস্টিক্স ফিজিওলজিক্যাল চেঞ্জেস। তাই তো ইমোশন, আমরা এটাকে তো ইমোশন বলি, মানে এটাই তো ঘটে আমাদের শরীরের মধ্যে, তাই তো ঘটে। এবং আমরা বাইরে যেটা দেখতে পাই তখন আমরা বুঝি যে সেটা ইমোশনাল রেসপেক্টিভ। তো ইমোশন, কথা হচ্ছে যে ইমোশনটা দিয়ে আজকের স্পেসে দাঁড়ানো খুব মুশকিল। ইমোশনাল ইন্টেলিজেন্স আমাদেরকে ধরতে হবে। ইমোশনাল ইন্টেলিজেন্স মানে আমরা থিয়েটার, আমরা কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে যদি কাজ করতে পারি, নট অনলি ইমোশন, সেটা হচ্ছে যে আমরা থিয়েটার তাই করি, সেটা হচ্ছে ওকে ইমোশনটাকে জানা, ইমোশনগুলোকে ম্যানেজ করা, মোটিভেট করা, অন্যদের মধ্যে ইমোশনগুলোকে খুঁজে বার করা, সম্পর্কগুলোকে হ্যান্ডেল করা। তো ইনফ্যাক্ট থিয়েটার যারা করে, যারা এখানে আছে থিয়েটারের লোকজন, তারা জানে যে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স এই কাজগুলো মূলত থিয়েটারে করে থাকি। সেমিটিকের কথাটা যেটা বলেছিলাম, তো সেটা হচ্ছে যে আমরা যারা মানে থিয়েটার আর্টিস্টরা আছি বা আমরা যারা শিল্পীরা আছি, আমরা না জেনেই এই কাজগুলো মানে করে ফেলি আর কি। আমরা হয়তো ব্রেন সায়েন্সটা জানি না, কিন্তু আমরা আসলে আমরা প্রতিদিন আমরা নিউরো সায়েন্সের কাজ করি অজান্তে। তো এই যে অজান্তে কাজ করি, আমি যে প্রথম কথাটা বলেছিলাম সেটা হচ্ছে কমিউনিকেশন। মজাটা হচ্ছে যে এই যে আমরা বললাম নিওকর্টেক্স ইনফরমেশন গুলোকে রিসিভ করে রাখবে, নিওকর্টেক্স ইনফরমেশন গুলোকে ধরে রাখবে উইথ রেসপেক্ট টু দ্য মেমোরি। এবার ব্রেনে কমিউনিকেশন লেভেলে আমি যদি একজনের সঙ্গে কমিউনিকেট করতে চাই, তাহলে নন ভার্বাল কমিউনিকেশনটা হয় 55%, ভোকাল ভ্যারাইটি থাকে 38%, আর বাকিটা পড়ে থাকে হচ্ছে শব্দ, শব্দের সংখ্যা হচ্ছে 7%। এবার এইখান থেকেই মূলত আলোচনাটা শুরু হবে, তখন যে নন ভার্বাল কমিউনিকেশনস ব্রেন ডমিনেট করে সবসময়। কারণ আমাদের এভলিউশনাল রেসপেক্টে ব্রেন শব্দের জন্য প্রস্তুত করে, ব্রেন কথার জন্য প্রস্তুত করে। এটা আইনস্টাইনের কথা আছে, ইচ্ছে করে দেখেছিলাম, এটা আইনস্টাইন বলেছিলেন এক সময়। নন ভার্বাল কমিউনিকেশন বলতে আমরা কি কি বুঝি? বেসিক্যালি নন ভার্বাল কমিউনিকেশন আমরা যেগুলোকে আমরা চলতি কথায় যেগুলোকে আমরা বডি ল্যাঙ্গুয়েজ বলি, সেগুলো এইগুলো যে কি ধরনের আমরা কথা বলি, পজেস, স্ট্রেসেস অন ওয়ার্ড, পশ্চাৎ, অ্যাপিয়ারেন্স, হেড মুভমেন্ট, হ্যান্ড মুভমেন্টস, আই মুভমেন্ট, ফেসিয়াল এক্সপ্রেশনস, বডি কন্ট্যাক্ট, ক্লোজনেস, সাউন্ডস, এই সমস্তগুলো হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। এর জোর ভাষার থেকে অনেক বেশি। আমরা যে যেগুলো তাদের কাছে বলি, যেমন ফেসিয়াল এক্সপ্রেশন, এখানে কতগুলো এক্সপ্রেশনস বলা আছে। এক্সপ্রেশনস গুলো সায়েন্টিফিক্যালি বলা আছে যে এক্সপ্রেশনস তার কি মাত্রা বা কি ইত্যাদি। আমরা বেসিক 6টা ইমোশনাল এক্সপ্রেশনস আমরা ক্যারি আউট করি। একটা ফিয়ার, একটা স্যাডনেস, একটা অ্যাঙ্গার, একই রকম ভাবে হ্যাপিনেস, সারপ্রাইজ, ডিসগাস্ট, 6টা বেসিক ইমোশন। তো ইমোশন নিয়ে কাজ করতে গিয়ে আমি শুধু দেখেছিলাম যে ইমোশন মোটামুটি পরবর্তীকালে এই 6টা ইমোশনটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি ইমোশন। প্রাইমারি ইমোশন থেকে সেকেন্ডারি ইমোশন হচ্ছে 62টা, তারপর থেকে টার্সিয়ারি ইমোশনস যেগুলো আমরা পাচ্ছি সেগুলো অগণিত, সেগুলো কোনো সংখ্যা পাচ্ছি না। অর্থাৎ এই যে একটা সময় একটা ব্রেন্ডিং করে ইমোশনস তৈরি হচ্ছে, তার সংখ্যা অগণিত, অসংখ্য। এবার এইখানে এই যে আমি যেটা বললাম যে এই যে একটা আমার ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে আমি একটা এক্সপ্রেশনসকে ক্যারি আউট করি। আমি কি করি, আমার একটা এক্সপ্রেশনস, আমরা যখন অভিনেতা হিসেবে যখন অভিনেতারা অভিনয় করে, সে একটা এক্সপ্রেশনস ক্যারি আউট করে। এবার সে কি করে, সেই মুহূর্তে তার মেন্টাল স্ট্যাটাসটাকে দর্শকের সামনে ফেলে। এবার সে যদি এমন হয় যে তার মেন্টাল স্ট্যাটাসটা মানে তার, আমি বলছি খারাপ অ্যামিগডালা পাথরে, যেটা আমি আগে বললাম যে তার অ্যামিগডালা অন্য কথা বলছে, তার অ্যামিগডালা সেই মুহূর্তে রেজোনেটিং নয়, অ্যামিগডালা সেই মুহূর্তে ভয় পায়নি, কিন্তু সে একটা ভয় পাওয়ার অ্যাক্টিং করছে। তাহলে কিন্তু
দর্শক হিসেবে আমি ভয় পাবো, মানে তার ভয় পাওয়াটা নিতে পারবো না। এবং দিস ইজ রিয়েলিটি। এবং এটা কেন সাইন্টিফিক্যালি কারেক্ট সেটা আমি পরে আসবো। এটা একটা এক্সপেরিমেন্টাল একটা ডিভাইস করা হয়েছিল, সেটা হচ্ছে যে এই মুখটা তো খুব নিউট্রাল একটা ফেস রাখা আছে, এই মুখটা দেখে বোঝা যাচ্ছে তার মধ্যে কোনো ভয় আছে। তো এটাকে মানে সেন্সরি এভিডেন্স থেকে ব্রেনের কোন কোন পার্ট অ্যাক্টিভেটেড হয়েছে সেটা থেকে যখন এফএমআরআই পিকচার পাওয়া গেল, দেখা গেল সে ভয়ই আছে। কিন্তু অর্থাৎ আমরা কি করি, সবসময় ফেসের এক্সপ্রেশনস গুলো ডেইলি লাইফে আমরা হাইড করার চেষ্টা করি, কিন্তু ওটা 100 হাইড করা যায় না। তার কারণ হচ্ছে এফএমআরআই থেকে সেটাকে ধরা পড়ে যায়। কিন্তু আমি যেটা বলছি, এটা যেমন একটা পথ, আমরা যেমন এক্সপ্রেশন হাইড করি, উল্টো দিকে আমার সেই ইমোশনাল এক্সপেরিয়েন্সটা আমার মধ্যে নেই, কিন্তু আমার হিপোক্যাম্পাস মেমোরিতে নেই, আমার থালামামিগডালা পাথওয়ে অ্যাক্টিভেটেড হলো না, কিন্তু আমি একটা ভয়ের অ্যাক্টিং করছি, কি রেগে যাওয়ার অ্যাক্টিং করছি, কি কান্নার অ্যাক্টিং করছি, সেইটা কিন্তু কখনো রেজোনেটিং নয়, সেটা কখনোই দর্শক পেছনে। এটা নিয়ে বিদেশে শুধুমাত্র এক্সপ্রেশন নিয়ে একটা কাজ করছেন সায়েন্টিস্টরা, তার সঙ্গে এটা খুব ইন্টারেস্টিং ভাবে আমি খুঁজে পেয়েছিলাম, আমি বলেছিলাম আগের বার, সেটা হচ্ছে যে ওই একটা জীবিত একটা ছবি দেখতে গিয়ে, ওটা বোধ হয় আল পাচিনোর হিট ফিট হয়, তো তাতে গিয়ে উনি একটা ইন্টারভিউ, তার আগে যে ছবি রেখে ইন্টারভিউ, তাতে বলছিলেন যে এরকম প্র্যাকটিসিং এফএসিএস। এফএসিএসটা কি, যার থেকে তারপরে খুঁজে দেখলাম যে ফেশিয়াল অ্যাকশন কোডিং সিস্টেম বা একটা কোডিং সিস্টেম আছে। এটা যে কেউ ইন্টারনেট থেকে আপনারা একটুখানি লোড করে দেখতে পারেন, যে এটা নিয়ে বিদেশে শুধু এক্সপ্রেশন নিয়ে কাজ হচ্ছে, এক্সপ্রেশন আর মাইক্রো এক্সপ্রেশন। এটা মূলত যারা ফিল্ম করেন এবং যারা ফিল্মের অভিনয় করেন, তাদের ক্ষেত্রে যখন একটা ক্যামেরার একটা ক্লোজ শট হচ্ছে, কি মিড ক্লোজ হচ্ছে, বা টু শট হচ্ছে, বা কম্পোজিট হচ্ছে, একজন অ্যাক্টর কিভাবে তার এক্সপ্রেশনের মাত্রাকে বদলাবেন, সেইটা এফএসিএস এর রেসপেক্টে অ্যাক্টররা নিজেদেরকে প্র্যাকটিস করতে পারবে করে, মানে সেটা শুধুমাত্র টেকনিক্যালি না, সেটাকে তার নিজেকে সে ক্যারি আউট করতে পারেন যে আমি কতটা ভুল কুচকালে তার কি মানে আছে। অর্থাৎ যখন সেটা ম্যাগনিফাইড হয়ে যাচ্ছে, ম্যাগনিফাইড হয়ে গেলে আমি যে থিয়েটার রেসপেক্টে বা আমি পার্সোনাল রেসপেক্টে, ব্যক্তি রেসপেক্টে যে এক্সপ্রেশনটা আমি দেবো, সেই এক্সপ্রেশনটা কিন্তু ফিল্মে সবসময় দিলে কিন্তু সেটা বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য মূলত ফিল্ম অভিনেতাদের ক্ষেত্রে এফএসিএসটা খুব ইম্পর্টেন্ট একটা রোল হিসেবে প্লে করছে বিদেশে। আরেকটা ইন্টারেস্টিং জায়গা হচ্ছে ননভার্বাল কমিউনিকেশন রেসপেক্ট হচ্ছে প্রক্সিমিক্স। প্রক্সিমিক্স হচ্ছে মূলত দূরত্বের গল্প। মানে আমরা এখানে বসে আছি, ইন্টারাকশনস লেভেলে যারা আমার কাছে আছে তারা যে প্রক্সিমিক্স আছে তারা দূরে গেছে, তাদের প্রক্সিমিক্সটা একদম লাস্টে যিনি বসে আছেন তিনি আমার থেকে অনেক দূরে আছেন। কেন দূরে আছেন? সিম্পল যেটা, সেটা হচ্ছে একটা মানুষ যখন একটা মানুষের সঙ্গে ইন্টারাকশনস করে, তখন ওই 6 ইঞ্চি থেকে 1.5 ফুটের মধ্যে যদি সে থাকে, তখন সে একটা ইন্টিমেট স্পেসে থাকে। 1.5 ফুট থেকে যে 4 ফুটের মধ্যে চলে যায়, তখন সেটা পার্সোনাল স্পেসে যায়। 4 ফুট থেকে যে 12 ফুট হয়ে যায়, তখন সেটা হয়ে যায় একদমই মানে একটা সোশ্যাল একটা স্পেস হয়ে যায়। আর 12 ফুটও যদি ক্রস করে যায়, তখন সেটা হয়ে যায় পাবলিক। তার ফলে কি হয় যে এইটুকু ছোট্ট জায়গার মধ্যেও আমরা যে যারা বসে আছি, শুধু দূরত্বটুকু বেড়ে যেতে যেতে যেতেই আমার সঙ্গে একটা লোকের ইন্টারাকশনস এর মাত্রা বাড়বে অথবা কমবে, সে কিছুই করছে না। অর্থাৎ এবার উল্টোটা হয়ে গেল খুব মুশকিল। মানে আমি যেটা একাডেমিতে একটা নাটক দেখেছিলাম, যে বাবা আছে একটা সাইড দাঁড়িয়ে আছে গেটুইনের কাছে, এবং বাবা ছেলে তুরন্ত অভিনয় করছে তারা, এবং তারা মানে প্রায় সেন্টিমেন্ট মানে কেঁদে ফেলেছে, অনেকদিন পর বাবার সঙ্গে ছিল তারা প্রায় বড় না, কিন্তু আমার দুঃখ তৈরি হয়নি। হিউম্যান ব্রেন তৈরি করবে না, কারণ হচ্ছে যে তুমি ওই রকম একটা ডিস্টেন্সে রেখে দিচ্ছ একাডেমি ওয়াইড ওপেন। আমি সবসময় আমি ভিজুয়াল এইভাবে নিচ্ছি, একটা এইভাবে নিচ্ছি, এবং তার সঙ্গে ওই যে ডিস্টেন্সটা প্রায় একটা 18 ফুটের একটা ডিস্টেন্স মেনটেন করে গেছে, ওই ডিস্টেন্সে কখনো ইন্টিমেট ইন্টারাকশন হতে পারে না। ফলে একটা ইন্টিমেট ইন্টারাকশনস এর স্পেস, একটা পার্সোনাল পার্সোনাল ইন্টারাকশনস এর স্পেস, কোথায় সোশ্যাল হচ্ছে, কোথায় পাবলিক হচ্ছে, এইটুকু যারা থিয়েটার করিয়ে তাদের যদি বেসিক ধারণা থাকে, তাহলে তারা অন্তত ওই সিচুয়েশনস ইন্টারাকশনস এর মধ্যে গন্ডগোলটা হবে না, যেটা খুব প্রায়শই হবে। জেস্টার তো ভয়ঙ্কর বিষয় আর কি। জেস্টারের বেসিক জিনিস যেটা, সেটা দুটো জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে মানে ক্লোজ জেস্টার আর ওপেন জেস্টার। এখন এই জেস্টার যদি খুব ভালো করে খুঁটিয়ে স্টাডি করা যায়, তাহলে একটা মানুষ কি বলছে সেটা ধরে ফেলা যায়। মানে
না সে কিছু বলছে না, তার মানে অনেক কথা বলছে। এই যে বলছে না সে অনেক কথা বলছে, আসলে আমরা কি হয় আমাদের অজান্তে আমরা কতগুলো জেস্টারের মধ্যে চলে আসি। এখানে যারা বসে আছে তাদের প্রত্যেকের পিছনে কিছু জেস্টার আছে। এই জেস্টারগুলো থেকে তারা কিভাবে বসে আছে, তারা সিটের তাদের পজিশন কি, তাদের পা কি কন্ডিশনে আছে, তারা কিভাবে আছে, প্রত্যেকটা কিন্তু বলে দেবে সেই মুহূর্তে সেই মানুষটা এইটা কিভাবে, এই ইন্টারাকশনটা বা এই কমিউনিকেশনটা কিভাবে সে ক্যারি করছে, এবং সেটা করতে বাধ্য, হতে বাধ্য। এটা হাইড করতে পারে না। মানে আমি যদি এই ইন্টারাকশনটা আপনাদের সঙ্গে যে কমিউনিকেশনটা হচ্ছে, এই কমিউনিকেশনটা যদি আমি এইভাবে বলতাম, তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু কিছু মানে এমনিতে বিষয়টা খুব কঠিন এবং আপনারা একে লাগতে হচ্ছে, স্টিল এটা কিছুক্ষণ পরে আরো খারাপ। আমি যদি এটা এইভাবে নিয়ে আমি যদি এইভাবে করে বলতাম, কিছুক্ষণ পরে আপনাদের আরো খারাপ। আমি এরকম অসংখ্য আমি জেস্টার তৈরি করতে পারি, জেস্টার সমস্ত ক্লোজ জেস্টার। অর্থাৎ আমি ক্লোজ নিজেকে, আমরা যখন কমিউনিকেট করবো তখন যদি আমি কারোর সঙ্গে মানে ওপেন জেস্টারে চলে যাই, তাহলে সে বোঝা যায় লোকজনকে দেখে যে সে ঠিক আছে, তুমি কমিউনিকেট করতে পারলে। কিন্তু যদি ক্লোজ জেস্টারে চলে গেছে একটা মানুষ, তুমি আর কমিউনিকেট করতে পারবে। সে বলছে হ্যাঁ বলুন, তারপর হ্যাঁ তারপর আপনি কোথায় গেলেন, আচ্ছা তারপরে আপনি ওখানে গেলেন, সে লোকটা শুনছেন করতে পারবে আনকনসিয়াস, খেয়াল করে দেখুন এই ঘটনা ঘটে। তো এটা আমি ওপেন ক্লোজের একটা ছোট্ট এক্সাম্পল দিলাম। এটা একটা ভ্যারাইটিস অফ দ্য বডি ল্যাঙ্গুয়েজ আছে উইথ রেসপেক্ট টু দ্য জেস্টার, সেটা নিয়ে একটা নন-ভার্বাল সাউন্ড প্যাটার্নস, যেটাকে আমরা বলি প্যারাল্যাঙ্গুয়েজ, যেটা আমি বলেছিলাম যে ভোকাল ভ্যারাইটির কথা, যেটাকে প্যারাল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ল্যাঙ্গুয়েজের মধ্যে প্যারাল্যাঙ্গুয়েজ থাকে, ওই যে 7% ল্যাঙ্গুয়েজ, তার বাইরে যে পোর্শনসটা আছে, দ্যাট ইজ দ্য প্যারাল্যাঙ্গুয়েজ। প্যারাল্যাঙ্গুয়েজ হচ্ছে পার্ট অফ দ্য নন-ভার্বাল কমিউনিকেশন। এবার প্যারাল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে মজা আছে। মজাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটা তো সায়েন্টিস্ট রোজারে ডাক্তার ব্যাকস্ট্রের একটা ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট ছিল। এটা আসলে যেটা হয় সেটা হচ্ছে যে প্যারাল্যাঙ্গুয়েজ গুলো মানে জেস্টারের ক্ষেত্রেও তাই, প্যারাল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও তাই, সেটা হচ্ছে এত কালচারাল ডিপেন্ডেন্ট, সেটা খুব গন্ডগোল। মানে ধরুন আজকে এখানে আমরা যে যেমন একটা যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ওই যখন ইরাকের যুদ্ধের সময় প্রত্যেকটা মিডিয়াতেই একটা ছবি বেরিয়েছিল যে ইরাকে আমেরিকান সোলজাররা ঢুকেছে আর ওরা সমস্ত থামস আপ করে ইরাকের জনসাধারণ ওদেরকে অভিনন্দন জানাচ্ছে। আসলে ওটা ওই যে থামস আপ যেটা আমাদের কালচার দেখে মনে হয় যে থামস আপ করা মানে হচ্ছে অভিনন্দন জানানো, ইনফ্যাক্ট ওটা ইরাকি কালচারে ওটা মানে হচ্ছে গো টু হেল। তো ফলে মানে আমরা এই এখানকার মিডিয়া ওটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম হচ্ছে যে ওরা ওদেরকে অভিনন্দন জানাচ্ছে। তাহলে মজা আছে। মানে এই নরমাল কমিউনিকেশনে যদি ঠিকঠাক করে প্যারাল্যাঙ্গুয়েজ গুলো বা জেস্টার গুলো ফলো করা যায়, তখন দেখা যাবে একটা সিম্পল জিনিস। আমাদের এখানে যেমন আমাদের যদি মানে সাদা, আমাদের যখন কালোর রেসপেক্টে যদি আমরা ধরি, কালো আর সাদা, বিদেশের শোকের রং হচ্ছে কালো। আবার যদি আপনি জাপানে চলে যান, চীনে চলে যান, শোকের রং সাদা। তাহলে অর্থাৎ একটা রঙও অনেক সময় যখন একটা বিষয়কে রিপ্রেজেন্ট করে, শোক মানে কিন্তু কালো নয়, তাহলে শোক মানে সাদাও হয়। তো ফলে প্যারাল্যাঙ্গুয়েজটা কিন্তু সবসময় কালচার একটা জায়গা থেকে এটা চেঞ্জ করবে। কিন্তু আমরা যখন থিয়েটার রেসপেক্টে প্যারাল্যাঙ্গুয়েজটাকে ভেঙে নিয়েছি বুঝতে সুবিধা হয়, যেটাকে ভয়েস কোয়ালিটিস বলি, পিচ রেঞ্জ, ভোকাল লিপ কন্ট্রোল, আর্টিকুলেশন কন্ট্রোল, রিদম কন্ট্রোল, রেজোনেন্স, টেম্পো, ভোকাল ক্যারেক্টারিস্টিক্স, এই সমস্ত গুলো একজন অভিনেতাকে সে তার প্যারাল্যাঙ্গুয়েজের তার অস্ত্র, সে বিভিন্ন রকম ভাবে ব্যবহার করে। এখানে একটা এক্সাম্পল দেয়া ছিল, এটা নিজেরা করলেই বুঝতে পারবেন যে কিরকম ভাবে একটা শুধু সিম্পল স্ট্রেসের উপর ডিপেন্ড করে কি করে শব্দের মানে বলতে যায়। যেটা হচ্ছে শি ইজ গিভিং দিস মানি টু মি। এবার ব্যাপারটা হচ্ছে যারা লেখকরা লেখেন আর যে পড়ে, তার মাঝখানে একটা তার প্যারাল্যাঙ্গুয়েজ কাজ করে। তো সেই প্যারাল্যাঙ্গুয়েজটা মানে যেমন এটা লেখা আছে, লাইন শি ইজ গিভিং দিস মানি টু মি, সে এর উপর জোর দিন, মনে মনে একটা মানে পাওয়া যাচ্ছে। গিভিং এর উপর জোর দিন, অন্য মানে পাওয়া যাচ্ছে। মানির উপর জোর দিন, অন্য মানে পাওয়া যাচ্ছে। আয়ের উপর জোর দিন, অন্য মানে তৈরি হচ্ছে। তার মানে কি হচ্ছে, যদি শি এর উপর জোর দিই, শি ইজ গিভিং দ্য মানি টু মি, মানে সে দিয়েছে, অন্য কেউ দেয়। যদি গিভিং এর উপর জোর দিই, শি ইজ গিভিং দিস মানি, অন্য দিচ্ছে আমাকে, তারপর দিচ্ছে না, শি ইজ গিভিং দিস মানি টু মি, মানে টাকাই দিচ্ছে, অন্য কিছু দিচ্ছে না।